পপুলেশন মানে কি? আমরা জানি যে যে স্থানে বা একই স্থানে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীর মধ্যে যখন জিনের আদান প্রদান ঘটে। কি বললাম না? যখন আমরা একটা স্থানে বসবাস করছি একই প্রজাতি, মানে ধরো কুকুর তো কুকুর, বেড়াল তো বেড়াল, সিংহ তো সিংহ, হরিণ তো হরিণ, মানুষ তো মানুষ, তাহলে এরা একই প্রজাতি। তো একই স্থানে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠী বা নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী, ধরো বাঘ বা সিংহ, তো এগুলো নিকট। তো তাদের মধ্যে যখন দেখা গেল যে জিনের আদান প্রদান ঘটে, সেটাকে আমরা কি বলবো? পপুলেশন। তো পপুলেশনের আবার যে পপুলেশনকে নিয়ন্ত্রণ করার আবার কয়েকটি শর্ত রয়েছে। এই যে পপুলেশনটা বৃদ্ধি পেয়েই যাচ্ছে, ক্রমাগত বৃদ্ধি পেয়েই যাচ্ছে জননের ফলে। তো সেই পপুলেশনকে নিয়ন্ত্রণ করার জন্য কয়েকটি শর্ত রয়েছে। প্রথম যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে জন্মহার, যার মানে হচ্ছে ন্যাটালিটি। তো জন্মহারটা কি? জন্মহার হচ্ছে একক সময়ে, ভালো করে সংজ্ঞাটা শুনবে, একক সময়ে জননের মাধ্যমে যখন নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয়, মানে একটা নির্দিষ্ট সময়ে জনন ঘটিয়ে যখন যে সংখ্যায় একটা নতুন পপুলেশন এসে যুক্ত হয়ে যাবে, সেটাকে আমরা বলবো ন্যাটালিটি, মানে জন্মহার। তো জন্মহারের আবার দু প্রকার রয়েছে। কি কি রয়েছে? দু প্রকার বলতে এর প্রথমটা যেটা রয়েছে সার্বিক ন্যাটালিটি বা ম্যাক্সিমাম ন্যাটালিটি, আরেকটা রয়েছে যে ইকোলজিক্যাল ন্যাটালিটি। তো যেটা প্রথম রয়েছে যে সার্বিক বা ম্যাক্সিমাম ন্যাটালিটি, এটাতে কি বলা রয়েছে? এটাতে প্রথমেই বলা হয়েছে যে জননের দ্বারা একক সময়ে কোনো পপুলেশনে যে পরিমাণ নতুন সদস্য যুক্ত হয়, মানে একটা প্রজাতির মধ্যে যখন জনন সম্পন্ন হচ্ছে, তখন কি হচ্ছে? তাদের যে অপত্য সৃষ্টি হচ্ছে, অপত্য মানে তোমরা জানো, তাদের যে অপত্য সৃষ্টি হচ্ছে, তারা কি হচ্ছে? নতুন সদস্য হিসেবে পপুলেশনে যুক্ত হয়ে যাচ্ছে। এটাকে কি বলা হয়? সার্বিক বা ম্যাক্সিমাম ন্যাটালিটি। আর ইকোলজিক্যাল ন্যাটালিটি কি? একক সময়ে কোনো পপুলেশনে যে সংখ্যায় নতুন সদস্যদের জন্ম হয়, মানে একটা নির্দিষ্ট সময় যখন কোনো পপুলেশনে নতুন একটা প্রজাতির জন্ম হলো, ধরো একটা এই এখন যে টাইম, এই সময় হয়তো মানে এই ইন্ডিয়ার মধ্যেই কত জায়গায় নতুন নতুন বাচ্চা জন্ম হচ্ছে। তো এই যে একক সময় যখন পপুলেশনে নতুন সদস্য জন্ম নেয়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ইকোলজিক্যাল ন্যাটালিটি। তো এই জন্মহারের একটা সূত্র রয়েছে, সেটা কি না? দেখতে পাচ্ছ যে ক্যাপিটাল এন ইজিক্যাল টু স্মল এন ক্যাপিটাল ডি বাই স্মল টি। তো এখানে ক্যাপিটাল এন মানে হচ্ছে ন্যাটালিটি, স্মল এন আর ক্যাপিটাল ডি মানে হচ্ছে নবজাতকের মোট সংখ্যা, মানে যে নতুন সদস্যগুলো জন্মাচ্ছে তাদের মোট সংখ্যা। আর সময়টা, মানে ধরো এখন এই সময়টায় কটা, যদি আমরা ইন্ডিয়ার হয়তো আমরা এখন করতে পারবো না, যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের দেখি, তো ওয়েস্ট বেঙ্গলে এই নির্দিষ্ট সময়ে কটা বাচ্চা জন্ম নিচ্ছে, এটাকে নিয়ে যদি একটা করা যেতে পারে, যে একটা সার্ভে করা হলো যে এই ওয়েস্ট বেঙ্গলে এই নির্দিষ্ট সময় এতগুলো বাচ্চা জন্ম হয়েছে, ঠিক আছে? তো তাদের হারটা, তাদের মোট সংখ্যা আর সময়, এইটা নিয়ে আমরা কি করব? ন্যাটালিটির যে সূত্রটা বসিয়ে আমরা কি করব? জন্ম হার নির্ণয় করতে পারবো, ঠিক আছে? এরপর যেটা আসছে পরবর্তীতে, যেটা হচ্ছে মৃত্যু হার বা মর্টালিটি। মৃত্যু হারটা কি?
মৃত্যু হারটা হচ্ছে ওই নির্দিষ্ট সময়, মানে একক সময়। ধরো এই যে এই নির্দিষ্ট সময়তে যেমন জন্ম হচ্ছে, সেরকম এই নির্দিষ্ট সময়ে পশ্চিমবঙ্গে অনেক মৃত্যুও ঘটছে। তো একক সময় কোনো পপুলেশানে যে সংখ্যায় সবচেয়ে কম যে সংখ্যায় কি হচ্ছে মৃত্যু ঘটছে, যে সংখ্যায় একটা মৃত্যু ঘটছে, তাকে আমরা কি বলবো, যে জন্মহার বা মর্টালিটি। তো এই মর্টালিটি বা জন্মহারকেও কিন্তু দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সর্বনিম্ন বা মিনিমাম মর্টালিটি, আরেকটা হচ্ছে ইকোলজিক্যাল মর্টালিটি। যেটা সর্বনিম্ন বা মিনিমাম মর্টালিটি, ওটাতে কি বলা হয়েছে, কোনো পপুলেশন থেকে সবচেয়ে কম সংখ্যক যখন মৃত্যু ঘটবে। ধরো তুমি যে এলাকায় আছো, সেই এলাকাটায় তুমি যদি সার্ভে করো, তাহলে নিশ্চয়ই ওই এলাকায় তো আর 10 জন 12 জন একসাথে মারা যেতে পারে না। তো তাহলে ওখানকার যে সংখ্যাটা সেটা নিশ্চয়ই কম হবে। তাহলে কোনো পপুলেশন থেকে যখন মৃত্যুর হার সব কম হয়, সেটাকে আমরা বলবো মিনিমাম বা সর্বনিম্ন মর্টালিটি। আর ইকোলজিক্যাল মর্টালিটি কি, পপুলেশন থেকে যখন একক সময়ে যে প্রকৃত সংখ্যায় জীব মারা যায়। মানে যদি তোমাদের এলাকাটা তুমি দেখলে, এরপর যদি ওয়েস্ট বেঙ্গলটা দেখা হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গলে যদি ওই নির্দিষ্ট সময় যদি আমরা দেখি, তাহলে দেখব যে ওই নির্দিষ্ট সময়ে অনেকগুলো অনেকগুলো মানুষের মৃত্যু ঘটেছে। তাহলে ওই নির্দিষ্ট সময়ে যদি আমরা গণনা করতে যাই, তাহলে কি করতে হবে, এখানেও কিন্তু একটা সূত্র রয়েছে, মৃত্যুহারের সূত্র। সেটা কি না, সেটা রয়েছে ওই একইভাবে ক্যাপিটাল এম ইজ ইকাল টু স্মল এম ক্যাপিটাল ডি বাই টি, স্মল টি। তো ক্যাপিটাল এম মানে হচ্ছে মর্টালিটি, স্মল এম ক্যাপিটাল ডি মানে হচ্ছে মৃতের মোট সংখ্যা, আর টি মানে হচ্ছে সময়। তাহলে এইভাবে আমরা কি করব, যে একটা ধরো তোমার এলাকার বা ওয়েস্ট বেঙ্গলের আমরা মৃত্যু হার বার করতে পারবো। ঠিক আছে। এরপর যেটা থার্ড পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে পরিযান বা মাইগ্রেশন। মাইগ্রেশন কথাটার অর্থ আমরা সবাই জেনে থাকি, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। ঠিক আছে। তো এই যে পপুলেশনে কি হচ্ছে, কোনো একটা পপুলেশনে যখন অধিক মাত্রা বেড়ে যায়, ধরো একটা এলাকায় প্রচুর মাত্রায় কুকুর বেড়ে গেল, তখন কি হলো, সেখান থেকে কিছু কুকুর অন্য জায়গায় স্থানান্তর করা হলো। এই যে ব্যাপারটা, একেই বলা হয় পরিযান। হয়তো সেখান থেকে নিজেরাই তারা চলে গেল, বা তাদেরকে করা হলো স্থানান্তর। তো এটাকেই বলা হয় পরিযান। যখন কোনো এলাকার পপুলেশন অধিক মাত্রায় বেড়ে যায়, তখন কি হয়, প্রাণী খাদ্য আর আশ্রয়ের জন্য, তখন হয়তো দেখলো যে কুকুরগুলো এখানে তাদের খাদ্যের অভাব ঘটছে বা আশ্রয়ের অভাব ঘটছে, তারা কি করলো, নিজে থেকেই অন্য একটা স্থানে চলে গেল। তো তাদের খাদ্য বা আশ্রয়ের জন্য কি করে, স্থান পরিবর্তন করে, সেটাকেই বলা হয় পরিযান। তো পরিযানকে আবার কি বলা হয়, পপুলেশন বিচলন। সেটা কি, ওই একইভাবে যখন একটা জীব কি করে, প্রত্যেকটা জীব কিন্তু বেঁচে থাকতে চায়, পরিবেশে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে চায় প্রত্যেকটা জীব, সে তুমি বলো আর আমি বলো। তো তারা কি চাইবে, যে খাদ্যের অভাব যেন আমাদের না ঘটে, আমাদের বাসস্থান বা আমাদের আশ্রয়ের অভাব যেন না ঘটে, আমরা যেন আত্মরক্ষা করতে পারি, আমাদের যে বংশবিস্তার করতে পারি ভালোভাবে। তো এটা প্রত্যেকটা জীবের চাহিদা। তো সেই অনুযায়ী যখন দেখছে ওই একটা এলাকার কুকুর যখন অতিরিক্ত বেড়ে যাচ্ছে, যখন তারা দেখছে যে এখানে আমরা বসবাস করতে আর পারবো না, তখন তারা নিজেরাই কি করবে, যে ওই স্থান থেকে অন্য স্থানে চলে যাবে। এটাকেই বলা হয় পপুলেশন বিচলন। ঠিক আছে। তো এই পরিযানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কি প্রবাসন আর অভিবাসন। প্রবাসনে কি বলা হয়েছে, যে কোনো অঞ্চল থেকে জীবের অন্য অঞ্চলে স্থায়ীভাবে যখন গমন। ধরো তুমি আজ এখানে আছো, ওয়েস্ট বেঙ্গলে আছো, তুমি চলে গেলে কলকাতায় স্থায়ীভাবে বসবাস করতে, ঘরবাড়ি করে। ঠিক আছে। আর হয়তো তুমি এখানে আছো, কলকাতা বলছি, তুমি দিল্লিতে চলে গেলে বা মুম্বাইতে চলে গেলে স্থায়ীভাবে বসবাস করতে।
তো সেখানে তুমি কি করলে, যে ওখানে তোমার ঘরবাড়ি করলে, ওখানে তুমি স্টেবল হয়ে গেলে, ওখানে তুমি বসবাস করলে। তাহলে কোনো একটা অঞ্চল থেকে কোনো জীব যখন স্থায়ীভাবে গমন করে সেটাকে বলা হচ্ছে প্রবাসন। আর কি অভিবাসন? কি অভিবাসন মানে কি, যখন ধরো তুমি যে গেলে এখান থেকে দিল্লি বা মুম্বাই, সেখানেই তাহলে যখন তুমি তুমি তো সেখানে তো তুমি নতুন, তাই তো? তাহলে সেখানে যখন তুমি যাবে, সেখানকার এলাকার মানুষরা কি ভাববে, যে একটা অন্য এলাকা থেকে বা অন্য অঞ্চল থেকে এসেছে। তাহলে কোনো অঞ্চলে অন্য কোনো অঞ্চলের আগমন, জীবের আগমন ঘটলে, ধরো তুমি যেখানে এখন আছো সেখানে যদি একটা নতুন কেউ বাড়ি করে বা কোনো ভাড়া বাড়িতে কেউ নতুন এলো, তখন তোমার কিউরিওসিটি হবে যে কে বাড়ি করছে, কে নতুন আসছে। তখন এই যে কোনো অঞ্চলে অন্য কোনো অঞ্চলের জীব যখন আগমন ঘটে সেটাকেই বলা হয় অভিবাসন। ঠিক আছে, বুঝতে পেরেছ? এর কমিউনিটি স্তর কি না, একই বাসস্থানে বিভিন্ন প্রকার পপুলেশন মিলিত হয়ে যে সংগঠন গড়ে তোলে। বারবার যে বলছি যে একটা বাসস্থানে, ধরো তুমি একটা গার্ডেন, কোনো একটা জঙ্গলেতে গেলে, জঙ্গলে তুমি ঘুরতে গেলে, ধরো সুন্দরবন গেলে, তো সেখানে কি হচ্ছে, বিভিন্ন রকম প্রাণী রয়েছে, বাঘ রয়েছে, আরও অন্যান্য রকম প্রাণী রয়েছে। তো বিভিন্ন যখন জঙ্গলের বাসস্থান আমরা দেখব যে ওখানে অনেক রকম প্রজাতি যখন একসাথে বসবাস করে একটা পপুলেশন তৈরি করেছে, সেটা হচ্ছে তার একটা কমিউনিটি। যেমন আমরা বলি না যে এটা আমাদের কমিউনিটি, এটা তাদের কমিউনিটি। মানে কি, যখন একই বসতি, মানে ধরো ধরো তোমার যে, তুমি যে জায়গাটায় বসবাস করছো, তোমার যে ঠিকানা, সেই জায়গাটার নির্দিষ্ট নাম রয়েছে, যে এই পাড়া বা এই এলাকা, তাই তো? তো ওই যে নির্দিষ্ট এলাকা, ওটাকে ইংরেজিতে কি বলা হয়? কমিউনিটি বলা হয়। তো এই যে কমিউনিটি, তাহলে ওখানে যারা তোমরা বসবাস করো, তোমাদের প্রতিবেশী, তাদেরকে নিয়ে, তখন সেই পপুলেশনকে কি বলা হচ্ছে? কমিউনিটি। তো ওখানে আরও কিছু রয়েছে, ওখানে প্রাণী রয়েছে, উদ্ভিদ রয়েছে, অণুজীব রয়েছে। তো এগুলোকে নিয়ে যখন আমরা একসাথে বসবাস করি, সেটাকেই বলা হচ্ছে কমিউনিটি। তো কমিউনিটির মধ্যে আবার কিছু আন্তঃসম্পর্ক বা আন্তঃক্রিয়া রয়েছে। সেগুলো কি? প্রথম হচ্ছে, যখন আমরা কি করি, একটা কমিউনিটিতে বসবাস করার জন্য একটা প্রতিযোগিতা চলে। কি প্রতিযোগিতা? না ধরো তুমি আজ একটা তুমি ক্লাস 9-এ পড়ো, তো ক্লাস 9ও একটা, ধরে নাও একটা কমিউনিটি, আমি উদাহরণ বলছি যে কমিউনিটি, তো এখানে তোমাকে তোমার নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য প্রতিনিয়ত লড়তে হচ্ছে, পড়াশুনো করে, ভালো করে পড়াশুনো করে ভালো রেজাল্ট আনার জন্য লড়তে হচ্ছে, তাই তো? সেরকমভাবে প্রত্যেকটা জীবকে তার খাদ্যের জন্য, তার আশ্রয়ের জন্য, তার প্রজননের অধিকারের জন্য কিন্তু কি করতে হয়? একই বা ভিন্ন প্রজাতির মধ্যে প্রতিনিয়ত একটা প্রতিযোগিতা চলে। তো প্রতিযোগিতায় কি হয়? প্রতিযোগিতায় যে একটা, কেউ জেতে কেউ হারে, এটাই তো নিয়ম। যখনই কম্পিটিশন হয় তখন কি হয়? কেউ জেতে, কখনো কেউ হারে। তো ধরো একটা জঙ্গলের মধ্যে দুটো হরিণ আছে, তো ওখানে একটা একটা ঘাসের মানে ঘাসের গোচ্ছা রাখা আছে, ওটা কে নেবে? তো দুটো হরিণে এবার সিঙে সিঙে লড়াই করছে, যে এ বলে আমি নেব, ও বলে আমি নেব। তাহলে এই যে দুটো একই প্রজাতির একই কমিউনিটির, ওরা একই কমিউনিটির, তো তাহলে তাদের মধ্যে যখন একটা লড়াই চলছে, সংঘর্ষ চলছে, যে ওই খাদ্যটার জন্য, নিজের অস্তিত্বের জন্য, বা একটা সিংহে আর সিংহের লড়াই, ধরো একটা মাংসপিণ্ড পড়ে আছে, তো ওটা নিয়ে ওরা লড়াই করছে। তো এইভাবে কি হয়, যে দুটো একই প্রজাতির অন্তর্ভুক্ত দুটো জীব কিন্তু প্রতিনিয়ত নিজস্ব খাদ্য আশ্রয়ের জন্য প্রতিনিয়ত নিজস্ব সংঘর্ষ করে চলে। আর এটা সবসময় কি হয়? এটি সবসময় হয় ঋণাত্মক ঋণাত্মক আন্তঃক্রিয়া। কারণ দুটোই তো একই প্রজাতির অন্তর্গত, হরিণ হরিণ, সিংহ সিংহ, এদের মধ্যে কেউ বেশি নেই, কেউ কম নেই। যদি এটা হরিণ বা সিংহে হতো, তখন আমি কি বলতাম, যে ঋণাত্মক ধনাত্মক, তাই না? তো এটা যেহেতু দুটোই সমান, তাহলে আমরা কি বলবো? ঋণাত্মক ঋণাত্মক।